রাজস্ব আদায় কম ও পরিচালন ব্যয় বেশি হওয়ায় সবশেষ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে রেকর্ড ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যার পরিমাণ ১,৬৫,৫৩৮ কোটি। এর আগের অর্থবছরে যা ছিল ৬২,২২১ কোটি। সে হিসাবে ঋণ বাড়ল ১,০৩,০০০ কোটি। প্রতিবেদনে বলা হয়, ঘাটতি মেটাতে বিভিন্ন উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ২,২২,০০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে যা ছিল ১,৭৮,০০০-এর কিছু বেশি। ফলে বছর ব্যবধানে তা বাড়ল ৪৪,০০০ কোটি বা প্রায় ২৫%। ব্যাংকের বাইরে বিদেশি উৎস থেকে নেওয়া ৫৭,৭৪৩ কোটি টাকা। এর ফলে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১১,২২,২৭০ কোটিতে, যা জিডিপির ১৮.৩৪%। এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালাতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেসকে ২১৪ কোটি টাকার অনৈতিক সুবিধা দিয়েছে অগ্রণী ব্যাংক, যা উঠে এসেছে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায়। বলা হয়, সফটওয়্যার, অফিস ভাড়া, এসএমএস সেবা, ডাটা এন্ট্রি ও ফ্লোট শেয়ার কমিশন সহ বিভিন্ন খাতে প্রায়ই দেয়া হয় এই সুবিধা, যাকে ব্যাংকের ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আব্দুল জাহের আনাসের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিতে কার্যকর ধারণা এজেন্ট ব্যাংকিং। তবে এই কাজ করতে গিয়ে বড় ধরনের নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে অগ্রণী ব্যাংক, যাতে খোয়া গেছে বিপুল অর্থ। বাংলাদেশ ব্যাংকের নিয়মে এজেন্ট ব্যাংকিং পরিচালনা হওয়ার কথা ব্যাংকের নিজস্ব সফটওয়্যারে, কিন্তু অগ্রণী ব্যাংক ব্যবহার করেছে বেসরকারি প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেসের সেলোস্কোপ সফটওয়্যার, যার সোর্স কোড এবং প্রবেশাধিকারও ছিল না ব্যাংকের নিয়ন্ত্রণে। নির্দেশনা অনুযায়ী এজেন্ট বা সাব এজেন্টের অফিস পরিচালনার ব্যয় ব্যাংক বহন করার সুযোগ নেই। অথচ ২০১৬ সালের মে থেকে ৯ বছর সে বাবদ দুয়ারকে দেয়া হয় ২,৩৭,০০,০০০ টাকার উপরে। শুধু তাই নয়, ৭ বছরে এজেন্ট আউটলেট স্থাপনে দেয়া হয় ৬,৭০,০০,০০০ টাকা। এছাড়া সেলোস্কোপ সফটওয়্যারের ইন্টারফেস কেনা এবং রক্ষণাবেক্ষণে আরও খরচ হয় ১,০০,০০,০০,০০ কোটি টাকার উপরে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম না মানলেও সেটার জবাব দিয়ে আমাদের করতে হবে না, এটা তো এফআইডি দেখবে। কিন্তু যেটা করেছে সেটা তো এজেন্ট ব্যাংকিংয়ের ধারণার সাথে মিলে না। এজেন্ট ব্যাংকের ফুল আইডিয়াটাই হলো যা সে তার অন্যান্য ব্যবসার সাথে আমার ডিপোজিট কালেকশন করবে, কিছু ক্ষেত্রে ডিসবার্সমেন্ট করবে, মানে যাতে আমার একটা নতুন করে ব্রাঞ্চ করতে না হয়। এখানে তো অলমোস্ট একটা ব্রাঞ্চ স্ট্যাবলিশ করার মতোই বিনিয়োগ তারা করেছে। তো এটা আবার এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাটাগরিতে পড়ে কিভাবে? নিরীক্ষার তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে ৮ বছরে ১৩৮ কোটি টাকা ফ্লট শেয়ার কমিশন বাবদ দেয়া হয় দুয়ার সার্ভিসেসকে, যার পক্ষে নেওয়া হয়নি পর্যাপ্ত নথি বা প্রমাণপত্র। অন্যদিকে ৯ বছরে ডাটা এন্ট্রি বাবদ পরিশোধ করা হয় আরও ১৫ কোটি টাকা। এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। দুয়ার সার্ভিসটা আমরা বন্ধ করেতে ১৩৩ কোটি টাকার মতন বোধহয় সাশ্রয় হচ্ছে, তাই না? ওটা আমরা নিজেরা দিতে পারতেছি। এখন ব্যয় অপচয় অথবা আর্থিক অনিয়মের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে, তবে সেটা ক্ষতিটাকে আরও এক্সপায়ার করে, এটাকে মাল্টিপ্লাই করে ফেলে। অভিযোগ করা হয় নিয়মের বাইরে গিয়ে এসএমএস সেবা থেকেও ডাবল রেভিনিউ শেয়ার করা হয় দুয়ারকে, যার মাধ্যমে দেয়া হয় আরও ৫০ কোটি টাকার উপরে। এসব অনিয়মের পেছনে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের একটি সিন্ডিকেট কাজ করেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। কোনো ধরনের হেয়ার কাট থাকছে না সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মুনাফার উপর। বিষয়টি স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান কাজী শাহরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদারের সাক্ষাৎকালে এই নির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা বিভিন্ন মেয়াদি আমানত থেকে মূল অর্থ তুলতে পারবেন। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগও দেওয়া হবে। এছাড়া ৩৫,০০০ কোটি টাকা মূলধনের সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একদিকে গ্যাস বিদ্যুতের তীব্র সংকট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এমন নজিরবিহীন দুর্ভোগে দিন পার করছেন নগরবাসী। রয়েছে গ্যাস ছাড়াই বিল পরিশোধের চাপও। ফলে নিত্যদিনের রান্নায় খুঁজতে হচ্ছে বিকল্প উপায়। এতে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহারে যোগ হয়েছে বাড়তি খরচ।
বিশ্লেষকদের মতে পরিস্থিতির উন্নয়নে সমাধান বের করতে হবে সরকারকেই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফরিদ। রাজধানীর তেজগাঁও এলাকার এই বাজারে কিছুটা কম দামে কেনা যায় মাছ, মুরগি, ডিম সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে সীমিত আয়ের মানুষের বিকল্প ছিল এটি। কিন্তু টানা কয়েক মাসের ঊর্ধ্বমুখী দামের প্রভাবে কমেছে বেচাকেনা। মানুষের তো টেয়া নাই, বাজার করবে কিভাবে কর, কোনো মতো দিন যায় মানুষের। যে এখানে মনে করে 1 কেজি খাইতো, এনে আধা কেজি খায় না। হাতে যদি পয়সা করি না থাকে তাহলে আমরা কি দিয়ে নিব? ওই যেটা নেই একটাই, খালি কোনো মতে জীবনটা বাঁচানি। কই আমার তাহলে একজন বলি সকালে বাজার কোন সময় বেঁচে যাইতাম না। যেটা ইনকাম করি এটার সাথে খাওয়া দাওয়া খরচ টিকে না। ঢাকা থাকতে কষ্ট হলে না কি করা যাবে? আমার 1 লাখ হেঁটে আমার 4টা মানুষ পালা লাগে। বাড়তি খরচ করে কিংবা চাহিদার চেয়ে কম পরিমাণে কেনা সেই পণ্য স্বস্তিতে রান্না করাও যাচ্ছে না। কেননা মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন বাসাবাড়ির গ্রাহকরা। রান্নার কাজে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি খরচ। লাইনের গ্যাসটাই আমার জন্য ভালো ছিল, স্বস্তিদায়ক ছিল, আমার বাজেটের ভিতরে ছিল। কিন্তু লাইনের গ্যাসটা আমি সবসময় পাচ্ছি না, বাধ্য হয়ে আমি এলপিজি নিছি। এলপিজিতে আমার দাম অতিরিক্ত হয়ে যায়, এটা আমার পরিবারের জন্য এবং আর্থিকভাবে আমার খুব চাপের মুখে পড়তে হচ্ছে। গ্যাসের বিল মান্থলি প্রত্যেক মাসে পেমেন্ট করতেই হইতেছে। এছাড়া প্রত্যেক মাসে কারেন্ট বিলও হইতেছে। প্রত্যেক মাসে কারেন্ট বিল 1,000 টাকা বেশি হইতেছে, এই জায়গায় ব্যয় বাড়ছে। তাছাড়া প্রত্যেক মাসে 2,000 টাকা খরচ কাটে এলপি গ্যাস কিনে আনতে হয়, এলপি গ্যাসও লাগতেছে। গ্যাসের সংকটে হঠাৎ চাহিদা বাড়ায় বৈদ্যুতিক চুলাসহ রান্না করার বিভিন্ন সামগ্রীর দামও ঊর্ধ্বমুখী। একদিকে লাইনে মিলছে না গ্যাস, অন্যদিকে এলপিজির বাড়তি দর। এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক চুলাসহ বিভিন্ন যন্ত্রের চাহিদা বেড়েছে। তবে তাও কিনতে হচ্ছে লোডশেডিংয়ের চাপ মাথায় রেখেই। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন। তাই লোডশেডিং কমিয়ে আনার পাশাপাশি রান্নায় বিকল্প পথে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এলপিজি আমরা অ্যাভেলেবিলিটি দিতে পারি এবং ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটিটাও যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা এই হাউস হোল্ড সেক্টর থেকে আমরা গ্যাসটা আমরা উঠিয়ে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ধরেন কেউ পে করবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে হচ্ছে সে গ্যাস পাবে না। এই জিনিসটা আসলে এটা চলমান থাকা আসলে খুব বেশি সমীচীন না। সরকারি হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় 8.5%, আর বাসাবাড়িতে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ দৈনিক প্রায় 20 কোটি ঘনফুট। রাকিব হোসেন, 71, ঢাকা। দায়িত্বের 6 মাসের মাথায় বিনিয়োগ বাড়াতে নতুন এক উদ্যোগ নিল বিএনপি সরকার। 3 প্রতিষ্ঠানকে একীভূত করে তৈরি হলো ইনভেস্ট বাংলাদেশ। মূলত বিনিয়োগ সংক্রান্ত সব জটিলতা কাটিয়ে উদ্যোক্তাদেরকে স্বস্তি দিতেই এমন উদ্যোগ। যদিও অতীত অভিজ্ঞতার আলোকে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিনিয়োগকারীরা। অর্থনীতিবিদরা বলছেন, কেবল নাম পরিবর্তন করেই সুফল পাওয়া যাবে না। রাকিব আল জাবেদের রিপোর্ট। অর্থনীতিতে দীর্ঘদিন ধরে মাথা ব্যথার কারণ বেসরকারি বিনিয়োগের দুর্বলতা। সবশেষ অর্থবছরে যা নেমে যায় জিডিপির 21%। শুধু তাই নয়, উদ্যোক্তারা এজন্য ঋণ নিয়েছেন 33 বছরের মধ্যে সবচেয়ে কম। এর পেছনে মূলত দুর্বল অবকাঠামো, জ্বালানি সমস্যা, নীতি সমস্যা আর আমলাতন্ত্রকে দায়ী করা হচ্ছে। তাই নির্বাচনী ইশতেহারেও শক্ত প্রতিজ্ঞা ছিল বিএনপির। ক্ষমতার 6 মাসে এই সংকট দূর করতে বড় ধরনের সংস্কার পদক্ষেপে গেল সরকার। এই সংক্রান্ত 3 সংস্থা বিডা, বেজা এবং পিপিপিএকে একীভূত করে গঠন করা হলো ইনভেস্ট বাংলাদেশ নামের নতুন প্রতিষ্ঠান, যার কাজ হবে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত এবং প্রতিবন্ধকতা দূর করা। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন এই সংস্থাকে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগ নির্ভর করবে আসলে আপনি এনেবলিং এনভায়রনমেন্ট কতটা দিতে পারছেন। তার প্রথম হচ্ছে জ্বালানি নিরাপত্তা, যেটা আনফর্চুনেটলি আমাদের অনেক দিন ধরে আমরা কথা বলছি, আর একদম রিসেন্ট পাস্টে এটা একটা মারাত্মক ভালনারেবল অবস্থায় চলে গেছে। বেবজা এবং বেজার মধ্যে একটা সিমিলারিটি আছে, যারা হচ্ছে একটা ফ্যাসিলিটি প্রোভাইড করে, আর বিডা হচ্ছে এন্টায়ারলি আপনার পলিসি সাপোর্ট, ফ্যাসিলিটেশন, এই দুটাতে কাজ করে। তো এই দুটাকে এক করলে খুব উপকার হবে বলে আমার কাছে মনে হয় না। বিডা, বেজা এবং পিপিপি এই 3টা প্রতিষ্ঠান মার্জ করেছে। বিনিয়োগ পরিবেশ সহজ করার জন্য মার্জার হতে হবে, সেই দিক থেকে এটা ঠিক আছে। কিন্তু যদি আমি দেখি ফাংশন কমপ্লিমেন্টারিটি, সেই জায়গায় বোধ হয়
এই তিনটার মার্জার সেই জায়গাটায় প্রশ্ন তোলার সুযোগ আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিডা, বেজা ও পিপিপি এর বিদ্যমান কর্মকর্তা কর্মচারীরাও নতুন কর্তৃপক্ষের অধীনে দায়িত্ব পালন করবেন। আর এই উদ্যোগের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও তা নিয়ে সন্দিহান এই অর্থনীতিবিদ। জানালেন, বিদ্যমান জ্বালানি সংকট ও অবকাঠামোগত দুর্বলতা না কাটালে কোনো কাজে আসবে না এসব পরিবর্তন। মার্জারের প্রয়োজন আছে, সেই জায়গা থেকে হয়তো এই চিন্তাটা করেছে, সেই চিন্তাটাকে আমরা স্বাগত জানাই। তবে সেটার বাস্তবায়ন করতে গিয়ে আমার মনে হয় অ্যাপল টু অ্যাপল মার্জার হয়নি, এখানে অ্যাপল টু অরেঞ্জ মার্জার হয়ে গেছে। ব্যবসা করার পরিবেশটাকে জটিল করে তুলেন, কঠিন রকমের শাস্তির মধ্যে তাদেরকে আনতে হবে। আনটিল ইউ সলভ দিস থিং, আপনার ওয়ান স্টপ সার্ভিসের পরিপূর্ণ বাস্তবায়ন কখনোই হবে না। 2 নম্বর যেটা হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী এখন যে বিনিয়োগ করা চলছে, এখানে আপনার ইনভেস্টমেন্ট সার্ভিসেস দেয়গুলো যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে একটা কম্পারেটিভ পিকচার্স থাকা উচিত। 2025 সালে বিদেশি বিনিয়োগেও তলানিতে ছিল বাংলাদেশ। নতুন উদ্যোগের মাধ্যমে এই দুর্নামও গোছাতে চায় বর্তমান সরকার। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। অবশেষে বার্ষিক বিক্রির উপর টার্নওভার কর কমাচ্ছে এনবিআর। 1% থেকে তার নেমেছে অর্ধেকে। এ বিষয়ে শিগগিরই জারি হতে পারে প্রজ্ঞাপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক বিক্রি 2 কোটি টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। এর উপরে গেলে তার পরিমাণ হবে 0.5%, আর 4 কোটি টাকার বেশি হলে তা হবে 1%। এর আগে লাভ লোকসান নির্বিশেষে মোট বিক্রি বা টার্নওভারের উপর ন্যূনতম 1% কর আরোপের সিদ্ধান্ত হয়। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। 5 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ দিন শেষে, যা দাঁড়ায় মাত্র 506 কোটি টাকায়। পাশাপাশি 2 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামে প্রধান সূচক ডিএসসিএক্স, সবশেষ যা ছিল 5640 পয়েন্টে। এদিন হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ায় 175টির, কমে 152টির, আর অপরিবর্তিত ছিল 64টির দর। পতনের ধারা অব্যাহত রয়েছে চট্টগ্রামেও। প্রধান সূচক সিএসপিআই 93 পয়েন্ট কমে অবস্থান করছে 15,162 পয়েন্টে, যেখানে দিন শেষে লেনদেন হয় মাত্র 4 কোটি টাকা। নতুন করে আবারও শুল্কের খেলা মেতেছে কানাডা যুক্তরাষ্ট্র। এর জেরে হুমকিতে দুদেশের প্রায় $900 বিলিয়ন বাণিজ্য। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে এরই মধ্যে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে শুল্কের কারণে বিপাকে পড়তে যাচ্ছে মার্কিন পণ্যের অন্যতম শীর্ষ ক্রেতা দেশটিও। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। বছরে প্রায় $900 বিলিয়ন বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী 2 দেশ কানাডা যুক্তরাষ্ট্রের, যেখানে নিজেদের স্বার্থহানি হচ্ছে এমন অভিযোগ তুলে কানাডীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসায় অটোয়া। সম্প্রতি এমন পাল্টাপাল্টি পদক্ষেপে হুমকিতে দ্বিপাক্ষিক সম্পর্ক। মূলত কানাডার উৎপাদিত পণ্যের প্রায় 70% গন্তব্য যুক্তরাষ্ট্র, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ জ্বালানি ও রাসায়নিক খাতের। তথ্য বলছে দেশটির অপরিশোধিত তেল আমদানির প্রায় 60% যোগান দেয় কানাডা। রয়েছে সার উৎপাদনে ব্যবহৃত পটাশের অঢেল ভাণ্ডার। এই পণ্যে যারা বিশ্বের শীর্ষ সরবরাহকারী। এছাড়া লিথিয়াম, নিকেল এবং গ্রাফাইটের মতো গুরুত্বপূর্ণ খনিজেরও উল্লেখযোগ্য মজুদ রয়েছে অটোয়ার, যার সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা কানাডা। দেশটির গাড়ি, যন্ত্রাংশ, প্রযুক্তি, ইস্পাত, অ্যালকোহলের উল্লেখযোগ্য অংশের গন্তব্য অটোয়া। ফলে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কৌশলগত দিক থেকে বেশ শক্ত অবস্থানে তারা। এরই মধ্যে ওয়াশিংটনকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হুঁশিয়ারি দেন, শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন হবে ডলার ফর ডলারের ভিত্তিতে। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার সক্ষমতা এরই মাঝে দেখিয়েছে কানাডা। গেল বছরের শুরুর দিকে প্রথম দফায় শুল্ক আরোপের জবাবে মার্কিন অ্যালকোহল বয়কটের সিদ্ধান্ত নেয় তারা, যার প্রভাবে কয়েক দশকের মধ্যেই খাতে বড় বিপর্যয়ের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। তথ্য বলছে, বছর ব্যবধানে কানাডায় মার্কিন ওয়াইন রপ্তানি কমেছে 78%। এছাড়া আগে থেকে চলমান রয়েছে ভ্রমণ বয়কট। এতে গেল বছর প্রায় $3.5 বিলিয়ন রাজস্ব হারায় ওয়াশিংটন। তবে বিপাকে কানাডাও। বিশ্লেষকরা বলছেন, 50% শুল্কের চাপে স্বল্প মেয়াদে দেশটির জিডিপি থেকে হারাতে পারে 0.5%। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।